বিয়ের পরের দিন আমার ননদ আমার উপর গরম পোলাও ঢেলে দিল রাগ করে। আমি তার প্লেটে মাংস দেওয়ার সময় তার জামায় একটু মাংসের ঝোল পড়েছিল ভুল করে। এই কারণে রাগ করে আমার গায়ের উপর পোলাও ঢেলে দিয়ে রুমে চলে গেল সবার সামনে। আমার স্বামী তখন প্রতিবাদ করতে গিয়েছিল। তখন আমার শাশুড়ি আরও আমার স্বামীকে কথা শুনিয়ে দিল আমি নাকি সামান্য খাবার বাড়তেও পারি না। নতুন জীবনের সূর্যটা এভাবে মেঘে ঢাকা পড়বে তা আমি দুঃস্বপ্নেও ভাবিনি। হাতে মেহেদির গাঢ় রং, পরনের লাল সিল্কের শাড়ি, সব মিলিয়ে আয়নায় নিজেকে কাল রাতেও যখন দেখেছিলাম মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। কিন্তু বিয়ের মাত্র 24 ঘন্টা পার হতে না হতেই সেই সুখের কাছে দেয়ালটা চুরমার হয়ে গেল ডাইনিং টেবিলের সবার সামনে। দুপুরের খাবারের আয়োজনটা ছিল বেশ এলাহি। আমার শ্বশুরবাড়ি বেশ রক্ষণশীল এবং আভিজাত্য প্রিয়। বড় ডাইনিং টেবিলের মাথার দিকে বসেছেন শ্বশুর আব্বা, আর তার পাশে শাশুড়ি আম্মা। বাকি চেয়ারগুলোতে আমার স্বামী আরিয়ান, ননদ রিয়া আর বড় ভাসুরের পরিবার। নতুন বউ হিসেবে আমার দায়িত্ব ছিল সবার পাতে খাবার তুলে দেওয়া। শাশুড়ি আম্মা কড়া চোখে লক্ষ্য করছিলেন আমার আদব কায়দা। মনে মনে খুব ঘাবড়েছিলাম পাছে কোনো ভুল না হয়ে যায়। রিয়া তার নতুন জর্জেট কামিজ পরে খুব ভাব নিয়ে বসেছিল। আমি যখন কাপা কাপা হাতে খাসির মাংসের বাটিটা নিয়ে ওর প্লেটে এক টুকরো মাংস দিচ্ছিলাম, ঠিক তখনই সামান্য একটু ঝোল ছিটকে ওর ওড়নার এক কোণায় পড়ল। বিন্দু পরিমাণ সেই ঝোলটুকু হয়তো টিস্যু দিয়ে মুছে ফেললে পরিষ্কার হয়ে যেত, কিন্তু রিয়ার প্রতিক্রিয়ায় মনে হলো আমি বুঝি পাহাড় সমান কোনো অপরাধ করে ফেলেছি। মুহূর্তের মধ্যে ডাইনিং রুমের কাহিনী পাল্টে গেল। রিয়া দাঁতে দাঁত চেপে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার চোখে মুখে তখন রাজ্যের ঘৃণা আর ক্রোধ। আমি তোতলাতে তোতলাতে বললাম, সরি রিয়া, আমি আসলে খেয়াল করিনি। আমার কথা শেষ হওয়ার সুযোগও দিল না সে। টেবিলের উপর রাখা ধোয়া ওঠা গরম পোলার বাটিটা এক ঝটকায় তুলে নিয়ে সজোরে আমার গায়ের উপর উপর করে দিল। গরম ভাতের সেই তীক্ষ্ণ উত্তাপ আমার শাড়ির পাতলা কাপড় ভেদ করে পেটে আর হাতে লাগতেই আমি আর্তনাদ করে উঠলাম। সবার সামনে সেই অপমানে আর যন্ত্রণায় আমার দু চোখ ফেটে জল বেরিয়ে এলো। পুরো ঘর তখন পাথরের মতো শান্ত। কেউ যেন বিশ্বাসই করতে পারছে না একটা শিক্ষিত মেয়ে নিজের নতুন ভাবির সাথে এরকম আচরণ করতে পারে। আরিয়ান আর সহ্য করতে পারল না। ও নিজের প্লেট ঠেলে সরিয়ে দিয়ে রিয়ার সামনে দাঁড়িয়ে পড়ল। চিৎকার করে বলল, রিয়া, এটা কেমন অসভ্যতা! সামান্য একটু ভুলের জন্য তুই ভাবির গায়ে গরম খাবার ঢেলে দিলি। ঠিক সেই মুহূর্তে আমার শাশুড়ি, যিনি এতক্ষণ নিশ্চুপ ছিলেন, তিনি হুঙ্কার দিয়ে উঠলেন। রিয়ার অন্যায় শাসন করা তো দূরে থাক, তিনি উল্টো আরিয়ানের দিকে আঙ্গুল উঁচিয়ে বললেন, চুপ কর আরিয়ান, বোনের গায়ে হাত তুলতে বাকি রেখেছিস শুধু। জামায় দাগ লেগেছে বলে ও রাগ করেছে, তাতে তোর এত দরদ উঠলে উঠল কেন? আর এই মেয়েকে বিয়ে করে এনেছিস যাকে সামান্য একটু খাবার বাড়ার তজিমটুকু পর্যন্ত তার বাবা মা শেখাতে পারেনি। শাশুড়ির মুখ থেকে নিজের বাবা মায়ের শিক্ষা নিয়ে এমন কটু কথা শুনে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছিল। শরীরের চামড়া গরম পোলাওয়ের তাপে পড়ছিল ঠিকই, কিন্তু তার চেয়েও বেশি পড়ছিল আমার আত্মা। বিয়ের দ্বিতীয় দিনে আশীর্বাদের বদলে আমার কপালে জুটল লাঞ্ছনা। আরিয়ান স্তব্ধ হয়ে মায়ের দিকে তাকিয়ে রইল। রিয়া কান্নার আড়ালে মুচকি হাসি দিয়ে নিজের ঘরে গিয়ে দরম করে দরজা বন্ধ করে দিল। আর আমি শুধু থরথর করে কাঁপছিলাম। শাড়িতে লেগে থাকা গরম পোলাওগুলো মেঝেতে ঝরঝর করে পড়ছে, আর তার সাথে ঝরছে আমার আত্মসম্মান। এই বাড়িতে কি তবে আমার এভাবে আজীবন নির্যাতিত হতে হবে? আমার নীরবতা কি তবে তাদের এই অন্যায়কে আরও প্রশ্রয় দিচ্ছে? মাথা নিচু করে রান্নাঘরের দিকে পা বাড়ালাম। পেছনে তখন শাশুড়ির গজগজানি শোনা যাচ্ছিল। নতুন সংসারের প্রথম দিনটি এভাবেই এক বিভীষিকায় পরিণত হলো। রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে আমি যখন ভেজা চোখে শাড়িতে লেগে থাকা পোলাওয়ের চটচটে অংশগুলো পরিষ্কার করার চেষ্টা করছিলাম, ঠিক তখনই আরিয়ান ঘরে ঢুকলো। ওর চোখে মুখে অপরাধবোধ আর প্রচণ্ড কষ্ট। বড় এক বাটি ঠান্ডা জল আর বার্নল নিয়ে ও আমার সামনে এসে বসলো। পরম মমতায় আমার হাতটা ধরে ও যখন ক্ষতস্থানে মলম লাগিয়ে দিচ্ছিল তখন ওর হাত দুটো কাঁপছিল। আরিয়ান নিচু স্বরে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি ভাবিনি আমার বাড়িতে তোমাকে এই দিন দেখতে হবে। রিয়ার এই ব্যবহার আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। আমি কোনো কথা বলতে পারলাম না, কেবল ওর চোখের দিকে তাকালাম। সেখানে আমি যে ভালোবাসা দেখলাম তা আমাকে একটু হলেও সান্ত্বনা দিল।
কিন্তু আমাদের এই মুহূর্তটুকু শান্তিতে কাটতে দিল না শাশুড়ি আম্মার তীক্ষ্ণ কণ্ঠস্বর। দরজার আড়াল থেকে তিনি চেঁচিয়ে উঠলেন, বউকে সোহাগ করা শেষ হলে এদিকে আসো, জলদি নাস্তা রেডি করতে হবে। আরিয়ান কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আমি ওর হাত চেপে ধরলাম। এখন ঝগড়া করলে পরিস্থিতি আরও খারাপ হবে। আমি রান্নাঘরে গিয়ে কাজে লেগে পড়লাম। সারা বিকেল চলল ননদ রিয়ার আর শাশুড়ির হুকুমদারি। রিয়া বারবার এটা সেটা ভুল ধরে আমাকে অপদস্থ করার চেষ্টা করছিল। একবার চায়ে চিনি কম হয়েছে বলে ও কাপটা পিরিচে জোরে রেখে বলল, বাপের বাড়িতে কি চা বানানো শেখানি? আমি এবার আর চুপ থাকলাম না। বউকে সাহস নিয়ে বললাম, রিয়া, চায়ে চিনি কম হওয়াটা একটা সাধারণ ভুল, যা যে কারো হতে পারে, কিন্তু বড়দের সাথে কথা বলার সময় যে তমিজ রাখা দরকার, সেটা হয়তো তোমার আবারও ঝালাই করে নেওয়া উচিত। তুমি আমার ছোট বোন, তোমার থেকে অন্তত সৌজন্যতা আশা করাটা কি খুব বেশি চাওয়া? আমার এই সরাসরি জবাবে রিয়া আর শাশুড়ি দুজনেই কিছুক্ষণ থমকে রইলেন। তারা হয়তো আশা করেছিলেন আমি কেঁদে বুক ভাসাবো, কিন্তু আমার এই পাল্টা জবাব তাদের জন্য অপ্রত্যাশিত ছিল। শাশুড়ি আম্মা ফোঁস করে উঠে বললেন, দেখো আরিয়ান, তোমার বইয়ের কত তেজ, মুখে মুখে কথা বলছে বিয়ে হতে না হতেই। আরিয়ান তখন ড্রয়িং রুমে ঢুকছিল। ও গম্ভীর গলায় বলল, মা, ও তো ভুল কিছু বলেনি। রিয়া যেভাবে কথা বলছে সেটা কোনো ভদ্র পরিবারের মেয়ে বলে না। আজ থেকে এই বাড়িতে আমার বইয়ের প্রতি অসম্মান না দেখালে আমিও তোমাদের প্রতি সম্মান দেখব না, তোমরাও সম্মান হারাবে। আরিয়ানের এই অকুতোভয় সমর্থন আমাকে এক অদ্ভুত শক্তি দিল। আমি বুঝতে পারলাম এই লড়াইয়ে আমি একা নই। শাশুড়ি আর ননদের এই অন্যায্য অত্যাচারের শিকল ভাঙতে হলে আমাকে কেবল চোখে জল ফেলে চলবে না, বরং আত্মসম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। রাতের অন্ধকারে বারান্দায় দাঁড়িয়ে আমি আকাশের দিকে তাকালাম। আগামীর দিনগুলো হয়তো আরও কঠিন হবে, কিন্তু আমি প্রস্তুত। যারা ভালোবাসতে জানে না তাদের অন্তত এটা বুঝিয়ে দিতে হবে যে আমাকে দাবিয়ে রাখা এত সহজ না। আজ পোলাও ঢেলে দিয়ে যে অপমানের সূচনা রিয়া করেছে, তার সমাপ্তি আমি আত্মসম্মান দিয়েই করব। পরদিন সকালে ঘুম ভাঙল শাশুড়ি আম্মার চড়া কণ্ঠস্বরে। গতকালের ঘটনার পর ভেবেছিলাম বাড়িতে হয়তো কিছুটা গোমট ভাব থাকবে, কিন্তু শাশুড়ি আর ননদ রিয়ার চালচলনে তার ছিটে ফোটাও নেই, বরং তাদের চোখে মুখে এখন এক ধরনের জেদ কাজ করছে। কিভাবে আমাকে আরও বেশি কোণঠাসা করা যায়। আরিয়ান অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ও আমার কাছে এসে আমার গালে হাত রেখে মিষ্টি করে বলল, সাবধানে থেকো, কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে ফোন দেবে। আমি ওর দিকে তাকিয়ে একটু হাসলাম। এই মানুষটার নিঃশব্দ সমর্থনই আমার বুক বাঁধার একমাত্র সম্বল। আরিয়ান বেরিয়ে যেতে শাশুড়ি আম্মা রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালেন। শোনো বৌমা, আজ আমার বাপের বাড়ির আত্মীয়রা আসবে। দুপুরে 10 পদের রান্না হবে। রিয়াকে সাহায্য করতে বলো না। ও তোমার উপর রেগে আছে, তার উপর ওর একটু শরীর খারাপ করেছে কান্না করে। একা হাতে সব সামলাতে হবে তোমাকে। মনে থাকে যেন, কোনো ভুল হলে কিন্তু লজ্জায় পড়তে হবে তোমাকেই। আমি জানতাম রিয়ার শরীর মোটেও খারাপ নয়। একটু আগে ওকে দেখেছি নিজের ঘরে বসে আয়েশ করে ফোন টিপছে, তবুও তর্কে গেলাম না। সারাটা সকাল আগুনের আঁচের সামনে দাঁড়িয়ে মাছ কোটা, মশলা বাটা আর রান্নায় ব্যস্ত রইলাম। হাত আর পেটের পোলাও পড়া, সেই পোড়া অংশগুলো ঘামের সংস্পর্শে বারবার জ্বলে উঠছিল। কিন্তু আমি আজ প্রতিজ্ঞা করেছি, কোনো কাজ অপূর্ণ রেখে ওদের কথা বলার সুযোগ দেব না। দুপুর নাগাদ ডাইনিং টেবিল খাবারে ভরে উঠল। মেহমানরা খেতে বসেছেন। শাশুড়ি আম্মা খুব গর্ব করে আত্মীয়দের বলেছিলেন, এইসব আমার বৌমা আর মেয়ের পছন্দ অনুযায়ী রান্না হয়েছে। ও নিজে দাঁড়িয়ে থেকে বৌমার রান্নার সব তদারকি করেছে। রিয়া তখন পাশ থেকে মেকি হাসি দিয়ে বলছিল, হ্যাঁ, ভাবি তো সব গুছিয়ে করতে পারে না, তাই আমাকেই নজর রাখতে হয়। মেহমানদের একজন আমার দিকে তাকিয়ে বললেন, বৌমা, ইলিশ মাছের তরকারিটা তো দারুণ হয়েছে, তবে লবণের ব্যালেন্সটা একদম নিখুঁত। ঠিক তখনই রিয়া বাঁকা হেসে বলে উঠল, লবণ ঠিক হবে না মানে? আমি বারবার চেক করে দিয়েছি বলেই তো। ভাবি তো কাল পোলাইয়ের ওপর ঝোল ফেলে লঙ্কা কাণ্ড বাঁধিয়েছিল, ওর ওপর ভরসা করে কি আর যায়? এতক্ষণ আমি মেহমানদের আপ্যায়নে ব্যস্ত ছিলাম, কিন্তু রিয়ার এই অনাধিকার চর্চা আর মিথ্যাচার আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিল। আমি সবার সামনে শান্তভাবে দাঁড়িয়ে বললাম, রিয়া, মেহমানদের সামনে নিজের ক্রেডিট নেওয়া ভালো, কিন্তু অন্যকে ছোট করা নয়। পুরো রান্নাটা আমি যখন একা হাতে করছিলাম
তুমি তখন ঘরে বসে বিশ্রাম নিচ্ছিলে। আর লবণ লবণ আমিই দিয়েছি। ভুল হলে যেমন গালি আমার কপালে জোটে, তেমনি ভালো হলেও সেটা স্বীকার করার মানসিকতা থাকা দরকার। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। শাশুড়ি আম্মা চোখ বড় বড় করে তাকালেন। রিয়া অপ্রস্তুত হয়ে আমতা আমতা করতে লাগলো। আত্মীয়রা একে অপরের মুখ চাওয়াচাই করছেন। শাশুড়ি আম্মা মেহমানদের সামলাতে গম্ভীর গলায় বললেন, বউ, বড়দের সামনে এত জবান চালাচ্ছ কেন? তুমি কি আমাদের অপমান করতে চাও? আমি বিনীত কিন্তু দৃঢ়কণ্ঠে উত্তর দিলাম, অপমান আমি করছি না আম্মা। সত্য বলাটা যদি অপমান হয় তবে আমি নিরুপায়। বিয়ের পরদিন থেকে আপনারা আমাকে ছোট করার কোনো সুযোগ ছাড়ছেন না। আমি কেবল নিজের সম্মানটুকু বাঁচানোর চেষ্টা করছি। আপনাদের বাড়ির মেয়ে যদি সম্মান পায়, তবে এ বাড়ির বইয়েরও প্রাপ্য সম্মান থাকা উচিত। মেহমানদের উপস্থিতিতে শাশুড়ি আর রিয়া তখন রাগে ফুঁসছেন, কিন্তু কিছু বলতে পারছি না। আমি বুঝে গেলাম আজ আমি একা নই। আমার ভেতরে লুকিয়ে থাকা সেই আত্মবিশ্বাসী মেয়েটা জেগে উঠেছে। আরিয়ান পাশে থাকলে এই অন্ধকার পথটুকু আমি অনায়াসে পাড়ি দিতে পারবো। বিকেলের দিকে যখন মেহমানরা বিদায় নিলেন, রিয়া আমার সামনে এসে দাঁড়িয়ে তর্জনী উঁচিয়ে হুমকি দিল, দাঁড়াও ভাবি, মা আসুক, তোমার এই তেরামির মজা আজ হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। আমি ওর চোখের দিকে তাকিয়ে স্থিরভাবে বললাম, চেষ্টা করে দেখতে পারো রিয়া, তবে মনে রেখো, কালকের সেই মুখ বুজে থাকা বউটা আর আজকের আমি এক নয়। এই বাড়িতে তোমার থেকে অধিকার আমার বেশি। রিয়া রাগে গজগজ করতে করতে শাশুড়ি আমার রুমে গিয়ে ঢুকলো। আমি জানি এখন কান পড়া দেওয়ার উৎসব চলবে। ড্রয়িং রুমের অগোছালো সোফাগুলো গুছিয়ে নিয়ে আমি নিজের ঘরে গিয়ে বসলাম। ক্লান্তিতে শরীর ভেঙে আসছিল, কিন্তু মনের ভেতরে আজ এক ধরনের প্রশান্তি ছিল। প্রথমবারের মতো অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছি। এই আনন্দটাই অন্যরকম। সন্ধ্যার দিকে আরিয়ান অফিস থেকে ফিরল। ড্রয়িং রুমে ঢোকা মাত্রই শাশুড়ি আম্মা কান্নার এক নিখুঁত মহড়া শুরু করলেন। রিয়া পাশ থেকে ফুপিয়ে ফুপিয়ে বলছে, ভাইয়া, তোমার বউ আজ আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। আত্মীয়দের সামনে আমাকে আর আম্মাকে যাতা বলেছে। শাশুড়ি আম্মা আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে বললেন, আরিয়ান রে, আমি ভেবেছিলাম বউ এনেছি সংসার করার জন্য, কিন্তু এ তো দেখি কালনাগিনী। আমার বাপের বাড়ির লোকদের সামনে আমাকে অপমান করলো, আর তুই এখনো দাঁড়িয়ে আছিস। আরিয়ান কিছু না বলে সোজা আমাদের ঘরে ঢুকলো। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, ও আমার সামনে এসে দাঁড়ালো। ওর গম্ভীর চেহারা দেখে আমার বুকটা একটু কেঁপে উঠল। ভাবলাম, ওকে তবে মায়ের কথায় বিশ্বাস করলো। আরিয়ান আমার কাছে এসে আমার দুই কাঁধ ধরে বলল, আজ কি হয়েছে সবটা আমাকে খুলে বলো। আমি একটুও বাড়িয়ে না বলে দুপুরের খাবার টেবিলে রিয়ার মিথ্যাচার আর শাশুড়ি আমার পক্ষপাতিত্বের কথা সব বললাম। এমনকি রিয়া যে আমাকে বিকেলে হুমকি দিয়েছে তাও জানালাম। আরিয়ান গভীর একটা দীর্ঘশ্বাস ফেলে আমার কপালে একটা চুমু খেয়ে বলল, আমি জানতাম সত্যটা এইটাই। নিচে যাও, আমি আসি। আমরা দুজনেই নিচে নামলাম। শাশুড়ি আম্মা তখন আরিয়ানকে উস্কানি দিতে ব্যস্ত। আরিয়ান সবার সামনে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, মা, আমি আজ রিয়াকে একটা কথা স্পষ্ট বলে দিতে চাই। এ বাড়িতে ও যেমন আমার বোন, তুমি যেমন আমার মা, তেমনি ও এ বাড়ির বড় বউ। এ বাড়ির অন্ন জোগাড় করার অধিকার যেমন আমার, এই বাড়ির প্রতিটি জিনিসের ওপর ওর সম্মান বজায় রাখার দায়িত্ব তেমনি আমাদের সবার। রিয়া চিৎকার করে উঠল, তার মানে তুমি বলতে চাও আমি মিথ্যা বলছি? আরিয়ান রিয়ার দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলল, রিয়া, মেহমানদের সামনে মিথ্যা বলে ক্রেডিট নেওয়াটা নিচু মানসিকতা। কাল তুমি ওর গায়ে গরম পোলাও ঢেলেছিলে, আজ ওর কাজ নিয়ে মিথ্যে বলেছ। নিজের সম্মান যদি ফিরে পেতে চাও, তবে আগে অন্যের সম্মান দিতে শিখো। আর মা, আপনি যদি ওকে প্রশ্রয় দেওয়া বন্ধ না করেন, তবে আমি আজই ওকে নিয়ে আলাদা বাসায় চলে যাব। আরিয়ানের এই চরম সিদ্ধান্তে শাশুড়ি আম্মা আর রিয়া একদম থমকে গেলেন। আলাদা হয়ে যাওয়ার কথা তারা স্বপ্নেও ভাবেননি। শাশুড়ি আম্মা আমতা আমতা করে বললেন, আরে তুই তো দেখি খেপে গেলি। আমি তো জাস্ট বলছিলাম। আরিয়ান আমাকে উদ্দেশ্য করে বলল, চলো আমাদের ঘরে চলো। আমি আরিয়ানের হাত শক্ত করে ধরে সিঁড়ি দিয়ে ওঠার সময় একবার রিয়ার দিকে তাকালাম। ওর চোখের সেই উদ্ধত্ত এখন ম্লান হয়ে গেছে। আরিয়ান আমার জন্য যে ঢাল হয়ে দাঁড়িয়েছে তা আমাকে এক নতুন জীবন দিল।
তবে আমি জানি শাশুড়ি আম্মা এত সহজে হার মানার পাত্র নন। রাতের নিস্তব্ধতায় বুঝতে পারছিলাম ঝড়ের আগের এই শান্তিটুকু বেশিক্ষণ স্থায়ী হবে না। আরিয়ান আমায় জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, কারো জন্য নিজেকে আর ছোট হতে দিও না, আমি সবসময় আছি। আমি মনে মনে হাসলাম। অপমান আর লাঞ্ছনার পাহাড় পেরিয়ে আমার সম্মানের পর্দা এবার প্রস্তুত হতে শুরু করেছে। আরিয়ানের সেই চরম হুঁশিয়ারির পর বাড়িতে কয়েকটা দিন অদ্ভুত এক নীরবতা বিরাজ করছিল। শাশুড়ি আম্মা আর রিয়া অনেকটা গুটিয়ে গেলেও তাদের চোখের কোণায় জমা হওয়া ক্ষোভ আমি ঠিকই আঁচ করতে পারছিলাম। তবে আমি আমার কর্তব্যে কোনো বিচ্যুতি ঘটতে দেইনি। ঠিকমতো সংসার সামলানোর পাশাপাশি নিজের আত্মসম্মানের জায়গাটুকু শক্ত করে ধরে রেখেছি। এরই মধ্যে একদিন খবর এলো রিয়ার জন্য এক সুপাত্রের সন্ধান পাওয়া গেছে। পাত্রপক্ষ সচ্ছল এবং মার্জিত। কয়েকদিন পরে তারা রিয়াকে দেখতে আমাদের বাড়িতে আসবেন। এই খবরে বাড়িতে যেন অকাল বসন্ত নেমে এলো। শাশুড়ি আম্মা ব্যস্ত হয়ে পড়লেন ঘরদোর সাজাতে, আর রিয়া ব্যস্ত হয়ে পড়ল নিজেকে মেকআপ আর দামি পোশাকে মরিয়ে নিতে। দেখতে দেখতে সেই দিনটি হাজির হলো। সকাল থেকে রান্নাঘরে আমার দম ফেলার ফুসরত নেই। শাশুড়ি আম্মা এবার আর আগের মতো চড়া গলায় হুকুম দিচ্ছিলেন না। হয়তো ভয় পাচ্ছিলেন যদি আমি বেঁকে বসি তবে গুরুত্বপূর্ণ দিনে বড় কোনো ঝামেলা হতে পারে। মেহমানরা আসলেন। ড্রয়িং রুমে হাসাহাসি আর খোশ গল্পের শব্দ ভেসে আছে। আমি যখন চা আর নাস্তা নিয়ে ড্রয়িং রুমে ঢুকলাম তখন পাত্রের মা আমার দিকে তাকিয়ে বেশ অবাক হলেন। তিনি হেসেই বললেন, আরে এই বড় বৌমা তো দেখি অপসরী, মিষ্টি চেহারা, কথাবার্তাও বেশ পরিপাটি। মা, তুমি কি এইসব নাস্তা বানিয়েছ? আমি বিনীতভাবে মাথা নিচু করে বললাম, জি খালাম্মা, তবে রিয়াও আমাকে সাহায্য করেছে। শাশুড়ি আম্মা পাশ থেকে একটু অস্বস্তি নিয়ে হাসলেন। তিনি চাচ্ছিলেন সব আলো যেন রিয়ার উপর থাকে। রিয়া খুব লাজুক ভঙ্গিতে বসেছিল, কিন্তু তার ভেতরের সেই উদ্ধত স্বভাবটা মেহমানদের সামনে নিখুঁত অভিনয়ের আবরণে ঢাকা। মেহমানরা রিয়ার সাথে কথা বললেন, ওর পড়াশোনা আর শখের কথা জানতে চাইলেন। রিয়ার উত্তরগুলো ছিল বেশ সাজানো গোছানো। পাত্রের বাবা বেশ খুশি হয়ে বললেন, আমাদের মেয়ে পছন্দ হয়েছে। রিয়ার মতো এমন শান্ত আর ভদ্র মেয়ে আমরা খুঁজছিলাম আমাদের বাড়ির জন্য। শান্ত আর ভদ্র শব্দ দ্রুত শুনে আমার বুকের ভেতর এক চিলতে হাসি খেলে গেল। যে মেয়ে বিয়ের পরের দিন ভাবির গায়ে গরম পোলাও ঢেলে দিতে পারে, সে যখন সবার সামনে ভদ্র উপাধি পায় তখন ভাগ্যের পরিহাস ছাড়া আর কি বা বলার থাকে। সব কিছু ঠিকঠাক থাকলো এবং সেই দিনই কথা পাকা হলো। মেহমানরা বিদায় নেওয়ার পর শাশুড়ি আম্মা খুশিতে আত্মরা হয়ে রিয়াকে জড়িয়ে ধরলেন। রিয়া আমার দিকে তাকিয়ে এক ধরনের বিজয়ী হাসি দিল, যেন সে আমাকে বুঝিয়ে দিতে চায় তার জীবনে সুখের দিন শুরু হয়ে গেছে। রাতে যখন ঘরে ফিরলাম আরিয়ানকে বেশ চিন্তিত দেখাচ্ছিল। ও আমার হাত ধরে বলল, রিয়ার বিয়ে ঠিক হয়ে গেল, এটা ভালো খবর, কিন্তু আমি চাই না ও নিজের নতুন সংসারে গিয়েও এমন অসভ্যতা করো। অন্যের সম্মান না দিলে ও নিজেও কোনোদিন সুখী হতে পারবে না। আমি আরিয়ানকে শান্ত করার জন্য বললাম, সবাই ঠেকে শেখে আরিয়ান, হয়তো নতুন বাড়িতে গিয়ে ও নিজেকে বদলে ফেলবে। কিন্তু মনে মনে আমি জানতাম রিয়া যদি তার স্বভাব না বদলায় তবে এই সম্মান বেশি দিন টিকবে না। বিয়ের দিন ঘনিয়ে আসছে, আর এই বিয়ের আড়ালে কি কোনো নতুন ঝড় অপেক্ষা করছে আমাদের জন্য? সময় হয়তো তার উত্তর দেবে। তবে এতটুকু নিশ্চিত, রিয়া বিদায় নিলে এই বাড়িতে আমার নিঃশ্বাস নেওয়াটা একটু হলেও সহজ হবে। তবে খারাপও লাগতেছে এই কয়েকদিনে রিয়ার প্রতি ছোট বোনের মতো একটা মায়া কাজ করতেছে। দেখতে দেখতে রিয়ার বিয়ের দিন ঘনিয়ে এলো। ধুমধাম করে রিয়াকে এক ধনী ব্যবসায়ীর বাড়িতে বিয়ে দেওয়া হলো। যাওয়ার সময় রিয়া আমায় জড়িয়ে ধরে একটু কেঁদেছিল। হয়তো তার ভেতরে অপরাধবোধ কাজ করছিল, কিংবা বিদায়বেলার চিরন্তন বিষাদ। শাশুড়ি আম্মা মেয়েকে বিদায় দিয়ে দুদিন ঘরবন্দি হয়ে থাকলেন। আমার খুব মায়া লাগলো। সব অপমান ভুলে আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম, তাকে নিজ হাতে খাইয়ে দিলাম। কিন্তু আমাদের এই শান্তিটুকু বেশি দিন স্থায়ী হলো না। রিয়ার বিয়ের মাত্র এক সপ্তাহ পার হয়েছে। এরই মধ্যে একদিন শ্বশুরবাড়িতে গিয়ে রিয়া ফোন করে কান্নাকাটি শুরু করলো। ফোনের ওপাশে রিয়ার আর্তনাদ শুনে শাশুড়ি আম্মা অস্থির হয়ে উঠলেন। জানা গেল বড়লোক বাড়িতে রিয়াকে নানাভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে। সে কোনো কাজ গুছিয়ে পারে না, রান্নাবান্না তমেজ জানে না। এই অপবাদ দিয়ে তার শাশুড়ি সবার সামনে তাকে অপমান করছেন। একদিন খবর এলো
রিয়ার শাশুড়ি তাকে ড্রয়িং রুমে সবার সামনে ধমক দিয়ে বলেছেন, বাপের বাড়ি থেকে কি শুধু সাজগোজি শিখে এসেছো? একটা মেহমান আসলে কিভাবে আপ্যায়ন করতে হয় তার ন্যূনতম জ্ঞানও কি তোমার মা দেয়নি? শাশুড়ি আম্মা ফোন রেখে ডুকরে কেঁদে উঠলেন। নিজের মেয়ের এই অপমান তিনি সইতে পারছিলেন না। তার চোখে তখন নিজের করা পুরনো অন্যায়ের ছবিগুলো হয়তো ভেসে উঠছিল। তিনি আমার হাত দুটো ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললেন, বৌমা, আমি আজ বুঝতে পারছি সম্মান জিনিসটা আসলে কি। আমি আমার মেয়েকে শাসন না করে মাথায় তুলেছিলাম। আজ সে অন্যের ঘরে গিয়ে অপমানিত হচ্ছে। আর আমি তোমার সাথে যা করেছি, আমাকে মাফ করে দাও মা। শাশুড়ি আম্মার এই পরিবর্তন আমাকে স্তব্ধ করে দিল। যে মানুষটা আমাকে ছলে বলে কৌশলে সবসময় ছোট করতে চাইছেন, আজ তিনি আমার আঁচলে মুখ লুকিয়ে কাঁদছেন। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, আম্মা, আপনি শান্ত হন। রিয়াকে আমরা গুছিয়ে কাজ শিখাবো। ও ছোট মানুষ, ভুল করে ফেলেছে। আরিয়ান অফিস থেকে ফিরে যখন এই দৃশ্য দেখল, ওর চোখেও জল চলে এলো। ও আমার পাশে এসে বলল, শাশুড়ি আম্মা আরিয়ানের দিকে তাকিয়ে বললেন, আরিয়ান, তুই ঠিকই বলেছিলি, সম্মান না দিলে সম্মান পাওয়া যায় না। আমি রিয়ার অন্যায় প্রশ্রয় দিয়ে ওর সর্বনাশ করেছি। আজ আমার এই বড় বউ না থাকলে আমি হয়তো এই শোক সইতে পারতাম না। সেদিন থেকে বাড়িতে এক নতুন বাতাবরণ সৃষ্টি হলো। শাশুড়ি আম্মা এখন আর রান্নাঘরে আমায় হুকুম দেন না, বরং নিজে এসে পাশে দাঁড়ান। ভালোবাসার এক অনন্য বন্ধনে জড়িয়ে গেলাম আমরা। কিন্তু রিয়ার কষ্টও আমাকে এখনো ভাবায়। রিয়া যখন কয়েকদিন পর বাপের বাড়িতে এলো, তার সেই উদ্ধত চেহারাটা এখন ম্লান। সে আমায় জড়িয়ে ধরে বলল, ভাবি, আমাকে ক্ষমা করে দাও। আমি আজ বুঝতে পারছি পরনিন্দা আর অন্যকে ছোট করা কতটা যন্ত্রণার। আমি রিয়াকে বুকে টেনে নিলাম। অপমানের সেই পোলায়ের জ্বালা হয়তো অনেক আগেই মিটে গেছে, কিন্তু আজ এই বাড়িতে যে সত্যিকারের সম্মান প্রতিষ্ঠিত হলো, সেটাই আমাদের সবচেয়ে বড় বিজয়। আমি হাসি মুখে আরিয়ানের দিকে তাকালাম। ঝড়ের পর আকাশটা যেন সত্যি আজ অনেক বেশি পরিষ্কার। রিয়া বাপের বাড়িতে আসার পর কয়েকটা দিন যেন এক নিমিষেই কেটে গেল। তবে এবার আর আগের মতো সেই অশান্তি নেই। রিয়া এখন আমার ছায়ার মতো পেছনে পেছনে ঘোরে। যে মেয়েটা একদিন আমার গায়ের উপর গরম পোলাও ঢেলে দিয়েছিল, সেই মেয়েটা আজ নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে রান্নার হাতে খড়ি নিচ্ছে। শাশুড়ি আম্মা এখন আর আগের মতো কঠোর নন। তিনি সারাক্ষণ তটস্থ থাকেন রিয়ার জন্য। একদিন বিকেলে রিয়া যখন রান্নাঘরে আমার সাথে সবজি কাটছিল, তখন শাশুড়ি আম্মা এসে দীর্ঘশ্বাস ফেলে বললেন, বৌমা, রিয়াকে এমনভাবে তৈরি করে দাও যেন ওর শ্বশুরবাড়ির লোক আর কোনোদিন ওর মা বাবার শিক্ষা নিয়ে প্রশ্ন তুলতে না পারে। আমি নিজের ভুল বুঝতে পেরেছি, কিন্তু রিয়ার শাশুড়িকে কে বোঝাবে? আমি আম্মার হাতটা ধরে অভয় দিয়ে বললাম, চিন্তা করবেন না আম্মা, রিয়া সব শিখবে। শুধু কাজ নয়, মানুষের মন জয় করার কৌশলটাও ও এবার শিখে যাবে। রিয়া ওর শ্বশুরবাড়িতে ফিরে যাওয়ার দিন ঘনিয়ে এলো। আরিয়ান এবার নিজে রিয়াকে পৌঁছে দিতে গেল। যাওয়ার সময় রিয়া আমার কাছে মাপ চেয়ে গেল। ওর চোখে জল টলমল করছিল। ও কাপা গলায় বলল, ভাবি, তুমি আমাকে যে সম্মান আর ভালোবাসা দিয়েছ, আমি হয়তো তার যোগ্য ছিলাম না। দোয়া করো আমি যেন তোমার মতো এই নতুন বাড়ির সম্মান রক্ষা করতে পারি। রিয়া চলে যাওয়ার পর বাড়িটা হঠাৎ করে বড্ড ফাঁকা মনে হতে লাগলো। কিন্তু আমাদের সম্পর্কের রসায়নটা বদলে গিয়েছিল আমল। আরিয়ান এখন বাসায় ফিরলে আমরা সবাই একসাথে বসে চা খাই, গল্প করি। শাশুড়ি আম্মা এখন প্রায়ই আমাকে নিয়ে শপিংয়ে যান। আমার পছন্দের ছোটোখাটো জিনিসগুলো খেয়াল রাখেন। যে বাড়িতে একদিন আমি নিজেকে খুব পর ভাবতাম, আজ সেই বাড়ির প্রতিটি কোণা যেন আমার নিজস্ব গন্ধে ভরে উঠেছে। মাসখানেক পর রিয়ার শাশুড়ি ফোন এলো। তবে এবার অভিযোগ নয়, বরং কৃতজ্ঞতা জানাতে। তিনি শাশুড়ি আমাকে বললেন, বেয়ান সাহেব, আপনার মেয়েটা তো জাদুকরী হয়ে ফিরেছে। এখন সে ঘর সংসার এত সুন্দর সামলায় যে আমাদের বাড়ির সবাই ওর প্রশংসায় পঞ্চমুখ। ওকে এত সুন্দর করে তৈরি করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শাশুড়ি আম্মা ফোনটা রেখে আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসলেন। তিনি আরিয়ানের সামনে বললেন, এই ধন্যবাদ তো আমার না, এই ধন্যবাদ তো আমার বড় বৌমার প্রাপ্য। ও না থাকলে আমি তো আমার মেয়েটাকে হারিয়ে ফেলতাম। আরিয়ান আমার দিকে তাকিয়ে একগাল হাসল। ওর সেই হাসির মধ্যে ছিল একরাশ তৃপ্তি। আজ বুঝতে পারছি সম্মান জোর করে আদায় করা যায় না,
ভালোবাসা আর ধৈর্য দিয়ে তা অর্জন করে নিতে হয়। একদিন যে ঝোলের ছিটে আমার জীবনকে বিষিয়ে দিতে চেয়েছিল, আজ সেই তিতকুটে স্মৃতিগুলো মুছে দিয়ে সেখানে জমেছে এক সাগর মায়া। সন্ধ্যার আলোয় বারান্দায় দাঁড়িয়ে আমি ভাবছিলাম, জীবনের এই পাঠশালায় আমি শুধু ঘর সামলাতে শিখিনি, বরং ভেঙে যাওয়া একটা পরিবারকে ভালোবাসার সুতোয় বাঁধতে শিখেছি। এটাই তো একজন নারীর আসল সার্থকতা। রিয়ার বদলে যাওয়ার খবর পাওয়ার পর শাশুড়ি আমার মনের ভেতর একটা সুপ্ত বাসনা ছিল রিয়ার নতুন সংসার নিজ চোখে দেখার। সেই সুযোগটা চলে এলো রিয়ার বিয়ের 3 মাস পর পূর্তি উপলক্ষে। রিয়া আমাদের সবাইকে ওর শ্বশুরবাড়িতে দাওয়াত করলো। রিয়ার শ্বশুরবাড়ি থেকে দাওয়াত আসার পর বাড়িতে একটা সাজ সাজ রব পড়ে গেল। শাশুড়ি আম্মা সকাল থেকেই অস্থির। একদিকে মেয়ের বাড়ি যাওয়ার আনন্দ, অন্যদিকে মনে মনে একটা ভয়, রিয়া ঠিকঠাক সব সামলাতে পারছি তো। আরিয়ান অফিস থেকে তাড়াতাড়ি চলে এলো। আমরা সবাই মিলে যখন রিয়ার শ্বশুরবাড়ির সামনে পৌঁছালাম, বিশাল গেট আর আভিজাত্য দেখে শাশুড়ি আম্মার চোখে মুখে একটা গর্বের আভা ফুটে উঠল। ভেতরে ঢোকার পর রিয়ার শাশুড়ি আমাদের ড্রয়িং রুমে বসালেন হাসি মুখে। কিছুক্ষণ পরে রিয়া এলো। ওর পরনে ভারী গয়না আর দামি শাড়ি, কিন্তু ওর চোখের নিচে কালচে দাগগুলো আমার নজর এড়ালো না। রিয়া আমাদের দেখে হাসার চেষ্টা করলেও সেই হাসিতে প্রাণ ছিল না। খাবার টেবিলে বসার পর আসল বাস্তবতা ফুটে উঠতে শুরু করলো। রিয়ার শাশুড়ি বেশ চড়া মেজাজের মানুষ। খাবার দাবার সব আমি আর শাশুড়ি আম্মা যা পাঠিয়েছিলাম তার সাথে ওনার বাড়ির বাবুর্চি রান্না। রিয়া যখন খাবার বেড়ে দিচ্ছিল, ওর হাত কাঁপছিল। হঠাৎ করে এক টুকরো লেবু রিয়ার শাশুড়ি প্লেটে দেওয়ার সময় ওনার গ্লাসের পানিতে আলতো ছোঁয়া লাগলো। রিয়ার শাশুড়ি সাথে সাথে ভ্রুকুচকে শান্ত গলায় বলে উঠলেন, দেখলেন বেয়ান সাহেব, আপনার মেয়েকে তো কাজের লোক দিয়ে সব করিয়ে অভ্যেস করিয়েছেন। এখন নিজের হাতে এক গ্লাস পানি দিতে গেলেও ও লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দেয়। এখনই তো শাড়িতে পানি পড়ে যাচ্ছিল। আমি আবার এসব অগাছালো কাজ ভালো লাগে না। রিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে রইল লজ্জায়। আমার শাশুড়ি আম্মা, যিনি এক সময় রিয়ার সব অন্যায়কে প্রশ্রয় দিতেন, তিনি আজ নিজের মেয়ের এই অপমান দেখে একদম চুপসে গেলেন। তিনি থতমত খেয়ে বললেন, বেয়ান, ও তো আসলে নতুন, তো আস্তে আস্তে শিখে যাবে। আমিও জানি শিখবে, কিন্তু বিয়ের এতদিন হয়ে গেল এখনও খাবার বাড়া শিখল না। আমার ছেলের কপালে যে কি আছে। আরিয়ান কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আমি ওর হাত চেপে ধরলাম। আমি শান্ত গলায় বললাম, খালাম্মা, রিয়া শিখছে। আসলে নিজের বাড়ি আর পরের বাড়ি পরিবেশ তো এক নয়। আমাদের বাড়িতে ও যখন ভুল করত তখন আমরা ওকে বুঝিয়ে বলতাম, কারণ ও এ বাড়ির মেয়ে। এখন আপনাদের বাড়িতে এই বাড়ির বউ, আপনাদের উচিত ওকে আগলে রাখা, অপমান করা নয়। আমার এই কথায় রিয়ার শাশুড়ি একটু থমকালেন। তিনি হয়তো আশা করেননি রিয়ার ভাবি এভাবে কথা বলবে, কিন্তু আমার শাশুড়ি আম্মার দিকে তাকিয়ে আমার বুকটা ফেটে যাচ্ছিল। তিনি আজ বুঝতে পারছেন অন্যের মেয়েকে অপমান করা যতটা সহজ, নিজের মেয়ের অপমান সহ্য করা তার চেয়ে 1000 গুণ কঠিন। খাওয়া শেষে ফেরার পথে পুরোটা রাস্তা শাশুড়ি আম্মা একটা শব্দ বললেন না। বাসায় ঢোকার পর তিনি সোজা আমার ঘরে আসলেন। আমার হাত জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিলেন তিনি। মা, আমাকে মাফ করে দাও। আজ রিয়াকে ওভাবে কথা শোনাচ্ছিল আর আমি শুধু তোমার মুখটা দেখছিলাম। আমি রিয়ার সব দোষ ঢেকে তোমাকে দোষী করতাম। আজ আমার মেয়ে সে একই যন্ত্রণায় পড়ছে। আমি আজ বুঝলাম বউরাও তো কারো না কারো মেয়ে। আরিয়ান দরজায় দাঁড়িয়ে সব দেখছিল। আমি শাশুড়ি আম্মার দিকে তাকিয়ে রইলাম। আজ এই বাড়িতে আমি সব থেকে খুশি যে আমার শাশুড়ি মা আমাকে মেয়ের মতো আপন করে নিয়েছে। কিন্তু রিয়ার লড়াই তো কেবল শুরু। আমাদের এবার রিয়াকে বাঁচাতে হবে। ওকে শিখিয়ে দিতে হবে কিভাবে নিজের সম্মান আদায় করে নিতে হয়। শাশুড়ি আম্মা সেদিন আমার ঘরে এসে যেভাবে কেঁদেছিলেন, তাতে আমাদের সম্পর্কের দেয়ালগুলো আরও শক্ত হচ্ছিল। তবে মনে শান্তি থাকলেও রিয়ার জন্য দুশ্চিন্তাটা পিছু ছাড়ছিল না। আরিয়ান সেদিন রাতেই আমাকে বলল, তুমি আজ মাকে যে আয়নাটা দেখালে সেটা দরকার ছিল, কিন্তু রিয়াকে তো ওই পরিস্থিতিতে ফেলে রাখা যায় না। রিয়া ওই বাড়িতে সব থেকে আদর যত্ন ভালোবাসায় বড় হয়েছে। ওর শাশুড়ি মানুষটা শান্ত মেজাজের হলেও কথাগুলো তীরের মতো বিঁধছে। আমি আরিয়ানের হাত ধরে বললাম, আরিয়ান, রিয়াকে আমাদের বুঝিয়ে দিতে হবে যে ও একা নয়। তবে আমাদের চেয়েও বড় দায়িত্ব এখন শাশুড়ি আম্মার।
পরদিন সকালে শাশুড়ি আম্মা নিজেই আমার জন্য চা বানিয়ে নিয়ে এলেন। আমি অবাক হয়ে তাকাতেই তিনি ম্লান হাসলেন। অবাক হচ্ছ? আজ থেকে আমি আর আমার মেয়ে, সরি, আমার বড় বউ মিলে এই ঘর সামলাবো। আর শোনো, আমি ভেবেছি রিয়াকে ফোন করে আজই আমাদের এখানে নিয়ে আসবো। ওর সাথে আমার কিছু জরুরি কথা আছে। রিয়া বিকেলে এলো। ওর চোখে মুখে সেই আগের উদ্ভট ভাব নেই, বরং এক ধরনের জড়তা কাজ করছে। শাশুড়ি আম্মা রিয়াকে সোজা নিজের রুমে নিয়ে গেলেন। আমি বাইরে থেকে শুনছিলাম। আম্মা খুব দৃঢ় কণ্ঠে বলছেন, রিয়া, তুই কাঁদছিস কেন? আমি তোকে শিখিয়েছিলাম অন্যের ওপর রাগ ঝাড়তে, কিন্তু শেখায়নি কিভাবে নিজের অধিকার আর সম্মান আদায় করতে হয়। তোর ভাবিকে দেখে সেটা তোর শেখা উচিত। ও কিন্তু কারো অপমান মুখ বুজে সয়নি, আবার কাউকে অসম্মানও করেনি। রিয়া ফোপাতে ফোপাতে বলল, মা, আমি তো কাজই করি এখন, কিন্তু কাজ করতে করতেই ভুল করে ফেলি। তখন শাশুড়ি আম্মা কথা শোনালেও আমি কিছু বলতে পারি না। ঠিক তখনই আমি ঘরে ঢুকলাম। রিয়ার পাশে বসে ওর হাত ধরে বললাম, ভুল মানুষই করে রিয়া, কিন্তু সেই ভুলের জন্য কেউ যদি তোমার মা বাবার শিক্ষা নিয়ে প্রশ্ন তোলে, তবে তোমাকে বিনয়ের সাথে প্রতিবাদ করতে হবে। মনে রেখো, শুধু এ বাড়ির শুধু কাজের লোক নও, তুমি ওই বাড়ির বউ। তোমার সম্মান তোমার হাতেই। শাশুড়ি আম্মা আমার দিকে তাকিয়ে সম্মতি দিলেন। তিনি রিয়াকে 1 সপ্তাহ আমাদের কাছে রেখে দিলেন। একদিন আমরা রিয়াকে শুধু রান্না বা ঘর গোছানোই শেখালাম না, বরং শেখালাম কিভাবে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে হয়। রিয়া এখন অনেক বেশি গোছানো। ওর চাহনিতে এখন ভয়ের বদলে একটা সংকল্প কাজ করছে। এরই মধ্যে রিয়ার শাশুড়ির ফোন এলো। শাশুড়ি মা এবার আর থতমত খেলেন না। সে বেশ আত্মবিশ্বাসের সাথে বললেন, বেআইন সাহেব, রিয়া আমাদের কাছে আছে। ও এখন নিজেকে তৈরি করছে। কয়েকদিন পর ও যখন ফিরবে, আপনি এক নতুন রিয়াকে দেখতে পাবেন। তবে আমার অনুরোধ, ও যেন আপনার বাড়িতে মেয়ের মর্যাদা পায়, কাজের লোকের নয়। ফোনের ওপাশে ওনার শাশুড়ি হয়তো কিছুটা অপ্রস্তুত হলেন, তবে তিনিও খুশি হলেন মনে হলো। কিন্তু আমার গলার স্বর বুঝিয়ে দিল, রিয়ার পেছনে ওর পরিবার ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। সপ্তাহ শেষে রিয়া যখন শ্বশুরবাড়ি ফিরে যাচ্ছে, তখন ও আমাকে জড়িয়ে ধরে বলল, ভাবি, একদিন গরম পোলাও ঢেলে দিয়ে আমি তোমার শরীর পরিয়েছিলাম, কিন্তু আজ তুমি তোমার মমতা দিয়ে আমার জীবনটা বদলে দিলে। আমি আজ থেকে নিজেকে আর ছোট হতে দেব না। আরিয়ান রিয়াকে গাড়িতে তুলে দিতে দিতে আমার দিকে তাকিয়ে হাসল। আজ এই বাড়িতে বাতাসের গন্ধটাও যেন আলাদা। তেতকুটে সেই স্মৃতিগুলো এখন এক একটা করে বড় শিক্ষা হয়ে আমাদের আগলে রেখেছে। কিন্তু রিয়ার শ্বশুরবাড়িতে যাওয়ার পর প্রথম দিনটা কেমন কাটবে? রিয়া কি পারবে নিজের অবস্থান শক্ত করতে? রিয়া যখন শ্বশুরবাড়িতে পা রাখল, তখন ওর বুকের ভেতরটা কি একটুও কাঁপছিল না? নিশ্চয়ই কাঁপছিল। কিন্তু এবার ওর সাথে ছিল মা আর ভাবির দেওয়া সেই অদৃশ্য কবচ, আত্মবিশ্বাস। রিয়ার শাশুড়ি ড্রয়িং রুমে বসে পত্রিকা পড়ছিলেন। রিয়া ঘরে ঢুকে নিচু হয়ে ওনাকে সালাম করতেই তিনি চশমার ওপর দিয়ে তাকালেন। ওনার চাহনিতে এক ধরনের কৌতূহল ছিল। হয়তো তিনি দেখতে চাইছিলেন রিয়া 1 সপ্তাহে কি আমূল পরিবর্তন নিয়ে এসেছে। এলে তবে যাক। তোমার মা তো অনেক বড় বড় কথা শোনালেন ফোনে, দেখি এবার ঘরের স্ত্রী ফেরে কিনা। রিয়ার শাশুড়ির কণ্ঠে সেই চিরচেনা সূক্ষ্ম বিদ্রোহ। রিয়া কোনো কথা না বলে হালকা হেসে ভেতরে গেলেন। আমি রিয়াকে বলেছিলাম, জবাব সব সময় মুখ দিয়ে দিতে হয় না রিয়া, মাঝে মাঝে কাজ দিয়েও দিতে হয়। দুপুরবেলা মেহমান আসার কথা ছিল। রিয়ার শাশুড়ি রান্নাঘরে ঢুকে তদারকি করতে চাইলেন। রিয়া খুব শান্তভাবে ওনাকে বলল, আম্মা, আপনি আজ বিশ্রাম নিন, আমি একা সব সামলাবো। আপনার কোনো পছন্দ থাকলে শুধু আমাকে বলে দিন। শাশুড়ি কিছুক্ষণ থমকে গেলেন এবং খুশি হয়ে বললেন, আরে একা পারবে তো, নাকি আবার ওড়নার ঝোল ফেলে লঙ্কাকাণ্ড বাঁধাবে? রিয়া এবার চোখ তুলে তাকালো। ওর শান্ত চাহনিতে এক ধরনের দৃঢ়তা ছিল। ও বলল, ভুল মানুষের হয় আম্মা, কিন্তু আমি চেষ্টা করছি। আর মা ভাবি আমাকে শিখিয়েছেন যে মানুষ তার ভুলের চেয়েও তার চেষ্টা দিয়ে বড় হয়। আপনি খেয়ে দেখুন, আশা করি আপনার খারাপ লাগবে না। দুপুরে খাওয়ার টেবিলে মেহমানরা যখন বসলেন, রিয়া একে একে সব পদ পরিবেশন করল। রিয়ার শাশুড়ি আর চোখে লক্ষ্য করছিলেন সব। রিয়া এবার খুব ধীরস্থিরভাবে সব খাবার বাড়ছিল। এক পর্যায়ে একটা চামচ হাত থেকে ফসকে প্লেটে পড়ে সামান্য শব্দ হলো। রিয়ার শাশুড়ি অমনি মেহমানদের সামনে বলে উঠলেন, দেখলেন তো, একে দিয়ে কি মেহমান আপ্যায়ন চলে?
এই হাত ফসকে কিছু না কিছু ফেলবেই। মেহমানরা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেন। রিয়া এবার ঘাবড়ে গেল না। ও ধীর পায়ে ওনার কাছে গিয়ে চামচটা তুলে নিয়ে পরিষ্কার চামচ দিয়ে দিয়ে বলল, আম্মা, সামান্য শব্দ হওয়াটা কি এত বড় অপরাধ যে মেহমানদের সামনে এভাবে বলতে হবে? আমরা তো মেহমানদের খুশি করতে চাই, তাই না? আমার ছোট ভুলটার চেয়েও আপনার আনন্দটাই আমার কাছে বড়। মেহমানদের একজন হঠাৎ বলে উঠলেন, আরে বাদ দিন তো, বৌমার রান্নাটা অসাধারণ হয়েছে। আর ওর ব্যবহারের এই ধীর স্থির ভাবটা আমার খুব ভালো লেগেছে। আপনার বৌমা তো দেখি রত্ন। রিয়ার শাশুড়ি এবার চুপ হয়ে গেলেও মুখে একটু হাসি রেখা ফুটে উঠছিল। তিনি হয়তো বুঝতে পারলেন যে তীরের মতো কথা চললেও রিয়া এখন আর ভেঙে পড়ছে না, বরং খুব মার্জিতভাবে তার তীরের মুখ ঘুরিয়ে দিচ্ছে। বিকেলে রিয়া আমাকে ফোন করে সব জানালো। ও বলছিল, ভাবি, আজ যখন আম্মা আমাকে কথা শোনালেন তখন আমার খুব কান্না পাচ্ছিল, কিন্তু তোমার কথা মনে পড়ল। কান্না নয়, আত্মসম্মান। আমি শান্ত থেকে যখন জবাব দিলাম, আম্মা কেমন যেন থমকে গেলেন। আমি ফোনের ওপাশ থেকে হাসলাম। আমি জানতাম রিয়া পারবে। সন্ধ্যার দিকে আরিয়ান বাসায় ফিরে আমার দিকে তাকিয়ে বলল, জানো, আজ রিয়া আমাকে ফোন করে ওর আনন্দের কথা বলছিল। আমার ঠিকই বলেছিলেন, তুমি এবারের বড় বউ হয়ে আসার পর আমাদের পরিবারটা যেন সত্যিই একটা আশ্রয়ের জায়গা হয়ে উঠেছে। আমি আরিয়ানের কাঁধে মাথা রাখলাম। সংসারে শান্তির সুবাতাস বইতে শুরু করেছে। রিয়া নিজের শ্বশুরবাড়িতে নিজের জায়গা করে নিচ্ছে, আর আমাদের বাড়িতে এখন আমি আর শাশুড়ি আম্মা ঠিক মা মেয়ের মতো দিন কাটাচ্ছি। কিন্তু গত কয়েকদিন ধরে আমার শরীরটা কেমন যেন ম্যাজম্যাজে লাগছিল। খুব ক্লান্ত লাগে। কোনো খাবারের গন্ধ নাকে এলেই কেমন যেন গুলিয়ে ওঠে। ভাবলাম হয়তো কাজের চাপে শরীরটা একটু দুর্বল হয়েছে। সেদিন সকালে রান্নাঘরে ব্যস্ত ছিলাম। শাশুড়ি আম্মা পাশের ঘরে তসবিহ পড়ছিলেন। আমি ভাতের হাঁড়ির ঢাকনাটা খুলতেই ভাতের সে গরম ভাবটা নাকে লাগলো। আর সাথে সাথেই আমার মাথাটা কেমন চক্কর দিয়ে উঠল। চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছিল। আমি দেয়ালে হাত দিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। শরীরটা ছেড়ে দিল, আর আমি মেঝেতে লুটিয়ে পড়লাম। অজ্ঞান হওয়ার ঠিক আগ মুহূর্তে শুধু শাশুড়ি আম্মার আর্তচিৎকার শুনতে পেলাম, বৌমা, ও বৌমা, কি হলো তোমার? যখন চোখ খুললাম দেখলাম আমি আমার নিজের বিছানায় শুয়ে আছি। শাশুড়ি আম্মা আমার শিওরে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। ওনার চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি আর আনন্দ মেশানো উদ্বেগ। আমি উঠে বসার চেষ্টা করতেই তিনি আমাকে আলতো করে শুয়ে দিলেন। ওঠো না মা, একটু শুয়ে থাকো, তোমার এখন অনেক বিশ্রামের প্রয়োজন। শাশুড়ি আম্মা খুব নরম স্বরে বললেন। আমি ধীর গলায় জিজ্ঞেস করলাম, আম্মা, আমার কি হয়েছে? আমি কি খুব অসুস্থ? শাশুড়ি আম্মা আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিলেন। ওনার চোখে জল টলমল করছিল। তিনি মৃদু হেসে বললেন, অসুস্থতা না রে মা, এটা তো এক পরম আশীর্বাদ। তোর ভেতরে আরেকটা প্রাণ বড় হচ্ছে। আমি সব বুঝতে পারছি মা, তুই মা হতে যাচ্ছিস। ওনার কথা শুনে আমার বুকটা কেমন করে উঠল। এক মুহূর্তের জন্য যেন বিশ্বাসই করতে পারছিলাম না। সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। আমি মা হতে যাচ্ছি। আরিয়ানের আর আমার ভালোবাসার পূর্ণতা পেতে যাচ্ছে। আনন্দের আতিশয্যে আমার চোখেও জল চলে এলো। শাশুড়ি আম্মা আমাকে জড়িয়ে ধরে বললেন, তোর সাথে আমি অনেক অন্যায় করেছি মা, কিন্তু আজ তুই আমাকে যে সুখের সংবাদ দিলি তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এই বাড়িতে আজ থেকে তোর কোনো কাজ নেই। তুই শুধু নিজের আর আমাদের এই অনাগত সোনামণির যত্ন নিবি। ঠিক সেই মুহূর্তে আরিয়ান হন্তদন্ত হয়ে ঘরে ঢুকল। অফিস থেকে ফোন পেয়ে ও পাগলের মতো ছুটে এসেছে। ওর বিধ্বস্ত চেহারা দেখে বোঝাই যাচ্ছিল ও কতটা ঘাবড়ে গিয়েছিল। কি হয়েছে? ডাক্তার ডেকেছ? ও এখন কেমন আছে? আরিয়ানের প্রশ্নের যেন শেষ নেই। শাশুড়ি আম্মা আরিয়ানের দিকে তাকিয়ে একগাল হেসে বললেন, আরে বাবা থাম, তোর বউ একদম ঠিক আছে। বরং আমাদের খুশির খবর দিতে ও একটু নাটক করলো আর কি। তুই বাবা হতে যাচ্ছিস আরিয়ান। আরিয়ান থমকে দাঁড়িয়ে গেল। ওর মুখের সে অস্থিরতা এক নিমিষেই এক স্বর্গীয় হাসিতে রূপ নিল। ও আমার পাশে এসে বসল। আমার কপালে একটা দীর্ঘ চুমু খেয়ে ফিসফিস করে বলল, ধন্যবাদ, আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ উপহারটা দেওয়ার জন্য ধন্যবাদ। সেদিন বিকেলেই রিয়া খবর পেয়ে ছুটে এলো। ও আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ভাবি, আমি ফুপু হতে যাচ্ছি। এবার দেখো, তোমার সব কাজ আমি করে দেব।
বিয়ের দ্বিতীয় দিন যে বাড়িতে আমি গরম পোলাইয়ের জ্বালা নিয়ে দাঁড়িয়েছিলাম, আজ সেই বাড়ির প্রতিটি ধূলিকণা যেন উৎসবে মেতেছে। শাশুড়ি আম্মা এখন সারাক্ষণ আমার আশেপাশে থাকেন। কি খাবো, কি পরবো সব ওনার তদারকিতে। যে সম্মান আমি ধৈর্য দিয়ে অর্জন করেছিলাম, আজ মাতৃত্বের এই সংবাদ যেন সেই সম্মানের মুকুটে নতুন এক পালক যোগ করলো। কিন্তু এই আনন্দের মাঝেও কি কোনো মেঘ আসবে? আমাদের এই ছোট্ট খুশি কি সবার সহ্য হবে? বাড়িতে এখন উৎসবের আমেজ। আমার মাতৃত্বের খবরটা যেন পুরো পরিবারের ভোল বদলে দিয়েছে। শাশুড়ি মা এখন আগের চেয়ে অনেক বেশি যত্ন করে। সকালবেলা নিজের হাতে দুধ ডিম নিয়ে আমার ঘরে হাজির হন। যে রান্নাঘর থেকে একসময় আমাকে বের করে দিতে চেয়েছিলেন, এখন সে রান্নাঘরের চৌকাঠে পা রাখলেও তিনি আটকে ওঠেন। মা, এখন একদম আগুনের কাছে যাবে না, শরীরের যত্ন নাও। রিয়াও তার শাশুড়ির মন জয় করে নিচ্ছে আস্তে আস্তে। ও প্রায় ফোন করে নিজের অভিজ্ঞতার কথা জানায়। ও এখন বুঝতে পেরেছে যে একটি নতুন প্রাণের আগমন একটা মানুষের জীবনে কতটা দায়িত্ববোধ নিয়ে আসে। কিন্তু আমাদের এই নিটল সুখের সংসারেও হঠাৎ করে একটা কালো মেঘের ছায়া দেখা দিল। সেদিন বিকেলে আরিয়ানের ফুপো এবং তার মেয়ে তনিমা বেড়াতে এলেন। আরিয়ানের ফুপো মানুষ হিসেবে বেশ করা এবং পুরনো ধ্যান ধারণার। তিনি যখন শুনলেন আমি মা হতে যাচ্ছি, খুশিতে আশীর্বাদ করার বদলে মুখটা কেমন জানি বাঁকা করলেন। তিনি শাশুড়ি আম্মার কানে কানে এমনভাবে বললেন যেন আমি শুনতে না পাই, শোনো ভাবি, দিনকাল তো ভালো না। বিয়ের কয়েক মাসের মধ্যেই এমন খবর, লোকে তো কত কিছু বলছে। আর এই বউকে নিয়ে এত আদিক্ষেতা করার কি আছে? আমাদের সময় তো 9 মাস পর্যন্ত হাড় ভাঙা খাটুনি খেটেছি, আর তোমার বউ তো এখনই বিছানায় থেকে ওঠে না। ওনার কথাগুলো তীরের মতো আমার কানে বিঁধছিল। শাশুড়ি আম্মা কিছুটা থতমত খেয়ে গেলেন। আমি ভাবলাম হয়তো তিনি আগের মতো আবারও ওনাদের কথায় সায় দেবেন, কিন্তু না। আম্মা এবার আমার হাতটা শক্ত করে ধরলেন। আম্মা খুব শান্ত কিন্তু গম্ভীর গলায় ফুপুকে বললেন, ননদ সাহেব, সময় বদলেছে। আমাদের সময় আমরা কষ্ট করেছি বলে আমার বউকেও কষ্ট করতে হবে এমন কোনো কথা নেই। আর ওর তো শুধু আমার বউ না, ও আমার মেয়ের মতো। ওর শরীরের যত্ন নেওয়া আমার দায়িত্ব। লোকে কি বলল তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমার ঘরের শান্তি আমার কাছেই বড়। ফুপু আর তনিমা আম্মার এমন করা জবাব আশা করেনি। তারা কিছুক্ষণ চুপ হয়ে গেলেন। তনিমা পাশ থেকে ফিসফিস করে বলল, মা, দেখেছ ভাবির কত আদর। আমাদের সময় তো এমন হবে কিনা সন্দেহ। ফুপু একটা দীর্ঘশ্বাস ফেলে শাশুড়ি আম্মাকে বললেন, ভালোই বদলে গেছো ভাবি। যে বড় বউয়ের কথা একদিন আমার কাছে গাল ভরা করে বদনাম করছিলে, আজ তাকেই মাথায় তুলে রাখছো। এই কথাটা শুনে আমার বুকটা একটু কেঁপে উঠল। আরিয়ান ঠিক সেই সময় ঘরে ঢুকছিল। ও সবটা শুনে ফেলেছিল। ও ঘরে ঢুকে ফুপুকে সালাম করে বলল, ফুপু, মা ঠিকই বলেছেন। কারণ মা বুঝতে পেরেছেন যে বাড়ির বউকে সম্মান দিলে সেই সম্মান দ্বিগুণ হয়ে ফিরে আসে। আপনারা এসেছেন মেহমান হয়ে, দয়া করে খুশির দিনে তিতা কথা বলবেন না। আরিয়ানের এই স্পষ্টভাষী প্রতিবাদ ফুপুকে একদম স্তব্ধ করে দিল। তারা চা নাস্তা খেয়ে বেশ কিছুক্ষণ বসলেন না। গজগজ করতে করতে বিদায় নিলেন। মেহমানরা চলে যাওয়ার পর আমি শাশুড়ি আম্মার দিকে তাকালাম। আম্মা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, মা, কিছু মনে করো না। একসময় আমি ওদের কাছে তোমার নামে কটু কথা বলেছিলাম। আজ সেই ভুলেই প্রায়শ্চিত্ত করছি। তুমি এখন কোনো দুশ্চিন্তা করবে না, শুধু হাসি খুশি থাকো। আমি বুঝতে পারলাম সম্মান কেবল নিজের কাজের মাধ্যমে নয়, পরিবারের মানুষদের বিশ্বাসের মাধ্যমে রক্ষা করতে হয়। বাংলাদেশের সমাজ ব্যবস্থায় আত্মীয় স্বজনের কটু কথা সহ্য করা অনেক বড় একটা চ্যালেঞ্জ। কিন্তু আমার পাশে যখন আরিয়ান আর শাশুড়ি আম্মা ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন, তখন কোনো অপবাদই আমাকে ছুঁতে পারবে না। তবে রিয়ার শ্বশুরবাড়ি থেকে হঠাৎ একটা ফোন এলো। ওপাশে রিয়ার কান্না ভেজা কণ্ঠস্বর শুনে আমার বুকটা ধক করে উঠল। রিয়া কি আবার কোনো বিপদে পড়ল? রিয়ার কান্না ভেজা ফোনটার আসল কারণ ছিল ওর শ্বশুরবাড়ির ভেতরে কিছু সূক্ষ্ম রাজনীতি। বড়লোক বাড়িতে বাইরে থেকে যতটুকু চাকচিক্য দেখা যায়, ভেতরটা অনেক সময় ততটাই জটিল হয়। রিয়ার বড় যা রিয়ার এই হঠাৎ বদলে যাওয়া এবং শাশুড়ির প্রিয় হয়ে ওঠাটা মোটেও সহজভাবে নিতে পারিনি। তিনি কৌশলে রিয়ার নামে ওনার শাশুড়ির কাছে এমন কিছু মিথ্যা অপবাদ দিয়েছিলেন যাতে রিয়া ওনার শাশুড়ির চোখে ছোট হয়ে যায়। রিয়া ফোনে ডুকরে কেঁদে বলছিল, ভাবি, আমি তো ওনার কোনো ক্ষতি করিনি, কেন উনি আমার বিরুদ্ধে এমন মিথ্যে কথা ছড়ালেন? শাশুড়ি আম্মা তো এখন আমার সাথে কথাই বলছেন না।
আমি রিয়াকে শান্ত করে বললাম, রিয়া, ধৈর্য হারিও না। মিথ্যা দিয়ে কাউকে বেশিক্ষণ ঢাকা যায় না। তুমি নিজে গিয়ে ওনার সাথে শান্তভাবে কথা বলো এবং প্রমাণ করো যে তুমি নির্দোষ। শাশুড়ি আম্মাও রিয়াকে অনেক সাহস দিলেন। রিয়ার জেদ আর বুদ্ধি এবার কাজে লাগলো। ও দমে না গিয়ে খুব মার্জিতভাবে ওনার শাশুড়ির ভুল ভাঙাতে সক্ষম হয় এবং সেই ষড়যন্ত্রকারী যাকে সবার সামনে অপ্রস্তুত করে দেয়। রিয়ার এই লড়াইটা ওকে নিজের শ্বশুরবাড়িতে আরও শক্ত অবস্থানে দাঁড় করিয়ে দিল। এদিকে আমার গর্ভাবস্থার দিনগুলো এখন একদম শেষ প্রান্তে। বাংলাদেশের এই ভ্যাপসা গরমে নিজের শরীর সামলানোটা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। শাশুড়ি আম্মা এখন সারাক্ষণ তটস্থ। তিনি আমার জন্য পছন্দের সব দেশি খাবার, ইলিশ মাছের লেজ ভর্তা থেকে শুরু করে টকঝাল আচার সব নিজের হাতেই তৈরি করে রাখতেন। আরিয়ান এখন অফিস থেকে ফেরার সময় বাচ্চার জন্য ছোট ছোট জামা, টুপি আর খেলনা নিয়ে আসে। ওর সেই আনন্দমাখা চেহারা দেখলে আমার সব কষ্ট এক নিমেষেই দূর হয়ে যায়। সময় যত ঘনিয়ে আসছিল, আমার মনের ভেতর এক ধরনের চাপা উত্তেজনা কাজ করছিল। 9 মাস ধরে যে প্রাণটাকে নিজের ভেতরে ধারণ করেছি, তাকে দেখার ব্যাকুলতা এখন চরমে। সেদিন মাঝরাতে হঠাৎ আমার প্রচণ্ড পেট ব্যথা শুরু হলো। আরিয়ান ঘুম ভেঙে আমার অবস্থা দেখে দিশেহারা হয়ে পড়ল। ও হন্তদন্ত হয়ে ব্যাগ গোছাতে শুরু করলো। শাশুড়ি আম্মা তসবি হাতে আমার ঘরে ঢুকে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। তিনি খুব শান্ত গলায় আরিয়ানকে বললেন, ঘাবড়াস না বাবা, দ্রুত গাড়ি বের কর, সব ঠিক হয়ে যাবে। হাসপাতালে যাওয়ার পথে রাস্তার দুপাশের সোডিয়াম বাতিগুলো জানালার কাছ দিয়ে দ্রুত সরে যাচ্ছিল। আরিয়ান আমার হাতটা শক্ত করে ধরে রেখেছিল। ওর হাতের সে উষ্ণতা আমাকে সাহস দিচ্ছিল। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তাররা আমাকে সাথে সাথে লেবার রুমে নিয়ে গেলেন। বাইরে তখন আরিয়ান, শাশুড়ি আম্মা আর খবর পেয়ে ছুটে আসা রিয়া প্রহর গুনছে। লেবার রুমের সেই ধবধবে সাদা দেয়াল আর যন্ত্রণার মাঝখানে আমি শুধু একজনের মুখ কল্পনা করছিলাম, আমার শাশুড়ি আম্মা, যিনি আজ নিজের মেয়ের মতো আমার জন্য কাঁদছেন। আর আরিয়ান, যে আজ আমার শ্রেষ্ঠ বন্ধু। ব্যথার তীব্রতা যখন চরমে, ঠিক তখনই এক স্বর্গীয় কান্না সারা রুম কাঁপিয়ে দিল। ডাক্তার আমার কাছে এসে হাসি মুখে বললেন, মা, চোখ মেলুন, আপনার কোল আলো করে এক রাজপুত্র এসেছে। নার্স যখন আমার ছোট্ট সোনামণিকে আমার বুকের ওপর রাখলো, তখন আমার জীবনের সব অপমান, সব যন্ত্রণা এক নিমিষে জল হয়ে ধুয়ে গেল। যে বাড়িতে একদিন আমি অবহেলিত হয়েছিলাম, আজ সে বাড়ির উত্তরসূরিকে আমি পৃথিবীর আলো দেখালাম। কিছুক্ষণ পর শাশুড়ি আম্মা আর আরিয়ান যখন কেবিনে ঢুকলেন, তখন আম্মার দু চোখ দিয়ে অঝরে জল পড়ছে। তিনি আমার কপালে একটা চুমু খেয়ে ফিসফিস করে বললেন, ধন্যবাদ মা, এই বংশের প্রদীপ জ্বালানোর জন্য তোকে ধন্যবাদ। আজ থেকে তুই শুধু এবাড়ির বড় বউ না, তুই এবাড়ির সম্রাজ্ঞী। রিয়া ওর ভাতিজিকে দেখে খুশিতে আত্মহারা হয়ে বলল, ভাবি, ও একদম তোমার মতো হয়েছে। এবার দেখো আমি ওর জন্য কত কি কিনে রেখেছি। আমার কোলজুড়ে থাকা সেই নতুন প্রাণীর দিকে তাকিয়ে আমি বুঝতে পারলাম, সম্মান মানে শুধু কথা বলা নয়, সম্মান মানে নিজের অস্তিত্বকে পরিবারের অবিচ্ছেদ্য অংশ করে তোলা। আজ আমি সত্যিই সার্থক। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর আমাদের পুরো ঘরটা যেন এক টুকরো স্বর্গে পরিণত হলো। ছোট্ট রাজপুত্রের কান্নায় আর হাসিতে বাড়ির দেয়ালগুলো যেন প্রাণ ফিরে পেল। শাশুড়ি আম্মা এখন সারাক্ষণ বাচ্চার পাশে বসে থাকেন। ওনার সেই আগের করা মেজাজ এখন একদম মোমের মতো নরম। আরিয়ানের তো পা মাটিতেই পড়ছে না। অফিস থেকে ফিরেই হাত মুখ ধুয়ে আগে দৌড়ে আসে ছেলের কাছে। বাচ্চার আকিকার দিন ধার্য করা হলো। সবাই মিলে যখন নামের প্রস্তাব দিচ্ছিল, তখন শাশুড়ি আম্মা হঠাৎ সবাইকে থামিয়ে দিয়ে বললেন, এই বাচ্চার নাম রাখার প্রথম অধিকার রিয়ার। ওর ফুপু হিসেবে যা নাম পছন্দ করবে সেটাই হবে। রিয়া তখন আমাদের পাশে বসা ছিল। ওর চোখে আনন্দ অশ্রু। ও খুব ভেবেচিন্তে বাচ্চার নাম রাখলো আরিয়ান ইশরাক। রিয়া বলল, ইশরাক মানে হলো আলোকবর্তিকা। আমার ভাতিজা যেন আমাদের সবার জীবনে অন্ধকারের পর নতুন আলো হয়ে থাকে। সবাই খুশিতে রিয়ার এই নাম পছন্দ করলো। সময় তার আপন গতিতে বয়ে চলতে লাগলো। ইশরাক এখন ধীরে ধীরে বড় হচ্ছে। ওর হামাগুড়ি দেওয়া, আধো আধো বলবলা সবকিছুই শাশুড়ি আম্মা আর আরিয়ানের চোখের মনি হয়ে উঠেছে। ইশরাক বড় হওয়ার সাথে সাথে আমাদের সম্পর্কের বাঁধনগুলো আরও মজবুত হয়েছে। এরই মধ্যে রিয়ার জীবন থেকেও মেঘ কেটে গেছে পুরোপুরি। রিয়ার সেই ষড়যন্ত্রকারী বড়জা যখন অন্য এক পারিবারিক ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন,
তখন রিয়া নিজের ব্যক্তিত্ব দিয়ে খুব শান্তভাবে সেই সমস্যার সমাধান করে দিয়েছিল। রিয়ার এই উদারতা দেখে ওর শাশুড়ি আম্মা একদম মুগ্ধ হয়ে যান। তিনি এখন রিয়াকে ছাড়া এক মুহূর্ত চলতে পারেন না। রিয়া ফোনে গল্প করে, ভাবি জানো তো, এখন মা আমাকে ছাড়া নাস্তা টেবিলে বসেন না। আমাকে বলেন, রিয়া মা, আমার আলমারির চাবিটা তুই রাখ, তুই থাকলে আমার আর কোনো চিন্তা নেই। রিয়ার এই প্রাপ্তি শুনে আমার বুকটা ভরে ওঠে। যে মেয়েটি একসময় পরিবারের কাছে বোঝা স্বরূপ ছিল, আজ সে দুই পরিবারের গর্ব। একদিন বিকেলে ইশরাক যখন টলমল পায়ে আমার আঁচল ধরে হাঁটতে শিখছিল, তখন শাশুড়ি আম্মা বারান্দায় বসে আমাদের দেখছিলেন। তিনি আমাকে ডেকে পাশে বসালেন, আমার মাথায় হাত বুলিয়ে বললেন, বৌমা, আজ একটা কথা স্বীকার করি। যেদিন তুমি এই বাড়িতে প্রথম পা রেখেছিলে, সেদিন আমি তোমার বাহ্যিক রূপ আর বাবার বাড়ি দেখে বিচার করেছিলাম। কিন্তু আজ বুঝি একটা মেয়ের আসল রূপ হলো তার ধৈর্য আর গুণ। তুমি আজ শুধু ইশরাকের মা নও, তুমি এ বাড়ির মেরুদণ্ড। আমি আম্মার হাতটা জড়িয়ে ধরলাম। বাংলাদেশের এই চিরচেনা সমাজ ব্যবস্থায় শাশুড়ি বউয়ের সম্পর্কের যে জটিলতা, তা হয়তো মিটে যায় যদি দুই পক্ষ থেকেই একটু সম্মান আর সহনশীলতা থাকে। আরিয়ান এসে ইশরাককে কোলে তুলে নিল। ইশরাকের সেই নিষ্পাপ হাসিটা যেন জানান দিচ্ছিল, ভালোবাসার জয় সবসময় নিশ্চিত। দেখতে দেখতে ইশরাক এখন 3 বছরে পা দিল। ওর ছোট্ট পায়ের ধুলো আর মিষ্টি হাসিতে আমাদের বাড়িটা যেন সত্যি এক শান্তির নীড় হয়ে উঠেছে। ইশরাক শুধু আমার আর আরিয়ানের সন্তান নয়, ও যেন পুরো পরিবারের প্রাণ। শাশুড়ি আম্মা এখন আর শুধু শাশুড়ি নন, তিনি আমার বড় আশ্রয়। আর রিয়া, রিয়া এখন ওর শ্বশুরবাড়িতে এক আদর্শ গৃহিণীর মর্যাদা পেয়েছে। আজ আমাদের বাড়িতে বিশেষ এক অনুষ্ঠান। ইশরাকের জন্মদিনের সাথে সাথে রিয়ার শাশুড়ি আম্মা আর ওর শ্বশুরবাড়ির সবাই আমাদের এখানে দাওয়াত খেতে এসেছে। ড্রয়িং রুমে হাসাহাসি আর আড্ডার শব্দে এক উৎসব মুখর পরিবেশ। রিয়া ওর শাশুড়ি আম্মার সাথে আমাদের বাড়িতে ঢুকল। রিয়ার শাশুড়ি আম্মা আমার শাশুড়িকে উদ্দেশ্য করে বললেন, বেয়ান সাহেব, আপনার মেয়েটি আসার পর আমার ঘরটা আসলে আলোকিত হয়ে গেছে। ও যেমন বুদ্ধিমতী, তেমনি ওর ধৈর্য। শাশুড়ি আম্মা আমার দিকে গর্বিত চোখে তাকিয়ে বললেন, আসলে আমার বড় বৌমা যদি রিয়াকে সেভাবে আগলে না রাখত, তবে হয়তো রিয়া আজ এতটা পরিণত হতে পারত না। রিয়া যা শিখেছে সব ওর ভাবির কাছ থেকেই শিখেছে। খাবারের টেবিলে যখন সবাই বসলাম, পরিবেশটা ছিল এক অন্যরকম মুগ্ধতার। বাংলাদেশের এই চিরচেনা পারিবারিক কাঠামোয় যেখানে ঝগড়া আর অশান্তি সচরাচর দেখা যায়, সেখানে আজ আমাদের এই ঐক্য যেন এক পশলা শীতল হাওয়া। ইশরাক তার দাদির কোলে বসে বায়না করছে আরিয়ানকে খাইয়ে দেবে। আরিয়ান হাসি মুখে ছেলের আবদার মেটাচ্ছে। খাবার শেষে আমি যখন বারান্দায় গিয়ে একা দাঁড়ালাম, আরিয়ান পেছনে এসে আমার কাঁধে হাত রাখল। আকাশের রূপালি চাঁদের দিকে তাকিয়ে ও মৃদুস্বরে বলল, মনে আছে সেই দিনগুলোর কথা, যেদিন তুমি এই বাড়িতে প্রথম পা রেখেছিলে? অনেক ঝড় বয়ে গেছে আমাদের ওপর দিয়ে, কিন্তু তুমি কোনোদিন হার মানোনি। আজ আমাদের এই যে হাসি খুশি পরিবার, এর কারিগর কিন্তু তুমি। আরিয়ানের কথা শুনে আমার দু চোখ ভিজে এলো। আমি মনে মনে ভাবলাম, সম্মান আসলে কোনো দামি আসবাবপত্র বা ব্যাংক ব্যালেন্স দিয়ে কেনা যায় না। সম্মান মানে হলো প্রতিকূল সময়েও নিজেকে শান্ত রাখা, নিজের ব্যক্তিত্ব বজায় রাখা এবং ভালোবাসা দিয়ে অন্যের মন জয় করা। বিয়ের পরদিন যে অপমানের তিক্ততা আমাকে পড়িয়েছিল, আজ সেই একই আগুনের শিখা আমাদের পরিবারের প্রদীপ হয়ে জ্বলছে। শাশুড়ি আম্মা ঘর থেকে ডাকলেন, বৌমা, ইশরাকের ঘুম পাচ্ছে, ওকে এসে নিয়ে যাও মা। আমি ভেতরে যাওয়ার আগে একবার আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললাম। জীবনের এই পাঠশালায় আমি একটি বড় শিক্ষা পেয়েছি। পৃথিবীর সবথেকে বড় বিজয় হলো কারো হৃদয়ে সম্মানের সাথে টিকে থাকা। আজ আমি বড় বউ হিসেবে নয়, বরং এবাড়ির এক অতি আপন মানুষ হিসেবে নিজেকে খুঁজে পেয়েছি। আরিয়ান আমার হাত ধরে ভেতরে নিয়ে গেল। ইশরাক ওর বাবার হাত ধরে হাসছে। দরজায় দাঁড়িয়ে শাশুড়ি আম্মা আর রিয়া আমাদের দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হাসছেন। এটাই তো পরম সুখ, এটাই তো সত্যিকারের সম্মান। অতীতের সেই সব ধুলোমাখা স্মৃতি এখন আমার কাছে এক একটা পাথেয়। আমি হাসি মুখে ইশরাককে কোলে তুলে নিলাম। আমাদের এই ছোট ঘরটি আজ পূর্ণতা পেয়েছে সম্মানের এক অদৃশ্য সুতোয়। সমাপ্ত। সম্পূর্ণ গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করি আজকে কমেন্টে জানিয়ে যাবেন প্লিজ।
ধন্যবাদ।